আমি 18 বছরের অনেক সুন্দরী কুমারী মেয়ে। আমার বিয়ে হয়নি তা সত্ত্বেও একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমি গর্ভবতী হয়ে গেছি। আমি ছেলের বেশে ছেলের পোশাক পরে বাইরে বেরোতাম এবং আমি ছেলে সেজে একটা মেট্রো স্টেশনে কাজ করতাম। আমি দেখতে এতটাই সুন্দরী ছিলাম যে আমার নিজের বাবা আমার উপরে নিয়ত খারাপ করেছিল। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার নিজের জন্মদাতা আমার সঙ্গে এই রকম কোনো নোংরা কাজ করবে এবং আমার পুরো জীবনটাকেই তছনছ করে রেখে দেবে। আমার সৌন্দর্যটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। আসলে আমার বাবা কোনো কাজবাজ করতেন না। উনি তো সারাদিন মদ্যপান করে বাড়িতেই পড়ে থাকতেন এবং মা অনেক কষ্ট করে সংসার চালাতো। আমি তো ছোট থেকে অনেক কষ্ট দেখেই বড় হয়েছিলাম। আমরা 3 ভাই বোন ছিলাম। বড় হওয়ার পরে যখন আমি এটা বুঝতে পারলাম যে আমাদের সংসারে অনেক অভাব রয়েছে, তখন আমি বাধ্য হয়ে বাইরে কোনো ছোটোখাটো কাজের খোঁজ করতাম। কারণ আমাদের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে আমাদের সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই বোনেদের না খেয়ে দিন কাটাতে হতো। তার মাঝে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো একটা ছোটোখাটো কাজকর্ম করে আমার ভাই বোনেদের পেট ভরতে হবে। কিন্তু আমার 18 বছর বয়স হতে না হতেই বাবা আমার বিয়ে দেওয়ার জন্য পাত্রের খোঁজ করে। যখন বাবাকে বলেছিলাম আমি বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে চাই, তখন আমার বাবা বলেছিল বাড়ির বাইরে বেরিয়ে কাজ করার কোনো দরকার নেই। উনি চাইতেন না যে আমি বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম করি। তারপর আমার বাবা মা বিয়ে দেওয়ার জন্য আমাকে অনেক চাপ দিয়েছিল। বাবা মায়ের কথা শুনে আমি বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু আমার যেই ছেলেটার সঙ্গে বিয়ে হতে চলেছিল সেই ছেলেটির অনেক টাকা ও সম্পত্তি ছিল, কিন্তু তার চরিত্র খুব খারাপ ছিল। আসলে ওই ছেলেটির এর আগেও নাকি 3টে বিয়ে হয়েছিল, কিন্তু তার কাছে একটাও স্ত্রী টেকেনি। পরে তার সাথে যখন আমার বিয়ে ঠিক হয় তখন জানতে পেরেছিলাম ছেলেটা নাকি আমাকে দিয়ে দেহ ব্যবসা করাবে। এই জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি যখন ছেলেটির ব্যাপারে জানতে পেরেছিলাম যে সে তো আমাকে বিয়ে করার পরে আমাকে দিয়ে খারাপ কাজ করাবে, তাই আমি এই কথাগুলো বাবা ও মাকে বলেছিলাম। কিন্তু বাবা ও মায়ের কথা শোনার পরে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ আমার বাবা মা সব কিছু জানার পরেও আমার বিয়ে ওই চরিত্রহীন ছেলেটির সঙ্গে করতে চেয়েছিল। কারণ ওই ছেলেটি আমার বাবাকে বলেছিল প্রত্যেক মাসে নাকি তাদের সংসারের খরচ দেবে এবং টাকার লোভে বাবা মা আমার বিয়ে একটা চরিত্রহীন লোকের সঙ্গে দিতে চেয়েছিল। আমি যখন এই বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম তখন আমার মা পার্সোনালভাবে আমাকে বলেছিল, তুই কি আমাদের ব্যাপারে ভাবিস না? তোর কি আমাদের উপরে দয়া মায়া নেই? হ্যাঁ, আমরা তো সব কিছু জানার পরেও এই বিয়েতে রাজি আছি। কারণ এই ছেলেটার সঙ্গে তোর বিয়ে হলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব। আমাদের আর না খেয়ে মরতে হবে না। তোর ছোট ছোট ভাই বোনেরা দুটো খাবার পাবে আর তোকেও বাইরে গিয়ে কাজ করতে হবে না। মায়ের কথাবার্তা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ মায়ের কাছেও আমার মান সম্মানের কোনো দাম ছিল না। আমার মাও নিজেদের স্বার্থের কথাই ভেবেছিল। ওদিকে যেই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটি তো জেনে শুনে আমাকেই পছন্দ করেছিল। কারণ আমরা গরিব ছিলাম এবং ছেলেটি খুব ভালোভাবেই জানতো আমার বাবা মা বাধ্য হয়ে আমার বিয়ে দিতে রাজি হবে এবং বিয়ের পরে আমার আর কিছুই করার থাকবে না। ওদিকে ওই ছেলেটির এর আগে যে মেয়ে দুটোর সঙ্গে বিয়ে হয়েছিল তারা কিন্তু ভালো ঘরের মেয়ে ছিল, তাই তারা ছেলেটির কথায় রাজি হয়নি এবং তারা ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক ভেঙে বাবার বাড়ি চলে যায়। আমার বাবা মাকে সব কিছু বলার পরেও যখন তারা আমার কোনো কথা শুনতে রাজি হয়নি, তখন আমি বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। কারণ আমি গরিব হলেও আমার কাছে মান সম্মানটাই আগে এবং আমি কখনোই নিজের দেহ বিক্রি করে টাকা ইনকাম করার কথা ভাবিনি। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে আমি অনেক কষ্ট করে মেট্রো স্টেশনে একটা ছোটোখাটো কাজ পেয়েছিলাম। সেখানে আমি ছেলের ভেষে যেতাম এবং তখনও কেউ বুঝতেই পারেনি যে আমি ছেলে নয়, একজন মেয়ে ছিলাম। তাও আমি এতটাই সুন্দর ছিলাম যে ছেলের ভেষেও যখন আমি রাস্তায় বের হতাম তখন সবাই আমাকেই ঘুরে ঘুরে দেখত। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কয়েক মাস বাদে আমি বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলাম এবং সেখান থেকেও আমার ডিউটিতে যাওয়া আসা করতাম। তার আগে কিন্তু আমি একটা ভাড়া বাড়িতেই থাকতাম এবং যেই ঘরে আমি ভাড়া থাকতাম সেখানে আমরা 5 জন ছিলাম এবং তারা সবাই ছেলে ছিল। ছেলের মাঝে আমি ছেলের ভেষেই থাকতাম। কেউ জানতেও পারেনি যে আমি একজন মেয়ে ছিলাম। আসলে আমি এতটাই সুন্দর ছিলাম যে মেয়ে সেজে বাইরে গিয়ে কাজ করা আমার জন্য ঠিক ছিল না। তাই আমাকে বাধ্য হয়ে ছেলে সেজে বাড়ির বাইরে
বেরিয়ে কাজ করতে হয়েছিল। এর আগে আমি যখন বাড়ি থেকে বেরোতাম তখন কিন্তু বেশিরভাগ লোকেই আমাকে অনেক রকম কথা বলতো। আমার সৌন্দর্যটাই জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। এমনকি আমাকে বাড়ি থেকে বেরোতেও ভয় লাগতো, কারণ বেশিরভাগ মানুষেরাই আমাকে খুব খারাপ চোখেই দেখতো এবং কিছু কিছু খারাপ মানুষের চোখের দৃষ্টি আমার যৌবনের এই পার থেকে ওই পার হয়ে চলে যেত। তখন কিন্তু আমার বাড়ি থেকে বেরোতে খুব ভয় লাগতো। তাই আমাকে বাধ্য হয়ে ছেলে সেজে বাড়ি থেকে বেরোতে হতো, যাতে কোনো লোকের খারাপ নজর আমার উপরে না পড়ে। তারপর আমি যখন ছেলেদের সঙ্গে ওই ঘরে ভাড়া থাকতাম, তখন কিন্তু ওই ছেলেরাও নিজেদের কাজে সারাদিন ব্যস্ত থাকতো। তারা সকালে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং রাত্রি 10টার সময় বাড়ি ফিরে আসতো। তাদের সঙ্গে খুব একটা বেশি কথা হতো না এবং তারা তো আমার দিকে খুব বেশি ধ্যান দেয়নি যে আমি একজন মেয়ে ছিলাম, এবং আমি যাদের সঙ্গে ভাড়া থাকতাম তারা কিন্তু নিজের কাজের সঙ্গে মতলব রাখতো। একজন মেয়ে হয়ে 4টি ছেলের সঙ্গে নিজের ছেলে সেজে থাকা মুখের কথা নয়। এবং মাঝে মধ্যে তো আমার এটা ভেবে খুব ভয় হতো যে তাদের যদি আমার উপরে সন্দেহ হয় যে আমি একজন ছেলে নয়, মেয়ে, তখন আমার কি হবে। এই 4জনের মাঝে রাহুল বলে একটা ছেলে ছিল। সে কিন্তু আমাকে খুব ভালোবাসতো। সে তো জানতই না যে আমি ছেলে নয়, একজন মেয়ে ছিলাম। রাহুল সময় পেলে আমার সঙ্গে নিজের মনের কথাগুলো শেয়ার করত এবং আমার কিছু অসুবিধে হলে আমাকে সাহায্য করত। বেশ কয়েক মাস হয়ে যাওয়ার পরে আমি যখন নিজের বাড়ি ফিরে গেছিলাম বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য এবং তাদের এটা বলার জন্য যে আমি একটা মেট্রো স্টেশনে ছোটোখাটো কাজ পেয়েছি, তখন বাড়ি যাওয়া মাত্রই আমার বাবা তো আমার দিকে ঘুরেও তাকায়নি। এমনকি আমি বাড়ি গিয়ে যখন মায়ের হাতে টাকা দিয়েছিলাম, তখন মা এটা দেখে খুব খুশি হয়েছিল যে আমি সৎপথে টাকা ইনকাম করে তার হাতে টাকা দিয়েছি। কিন্তু বাবা তো আমার সঙ্গে কথাও বলেনি। আমি চেষ্টা করেছিলাম বাবার সঙ্গে দুটো কথা বলার, কিন্তু বাবা তো আমার দিকে ঘুরেও তাকায়নি। বাবা তখন আমাকে শুনিয়ে মাকে বলেছিল, তোমার মেয়েকে বলে দাও এরকমভাবে ছেলে সেজে বাইরে গিয়ে কতদিন কাজ করবে। একদিন না একদিন তো সবাই জানতে পেরেই যাবে যে ও ছেলে সেজে বাইরে গিয়ে কাজ করছে। আর এমনিতেও বাড়ি থেকে পালিয়ে তো আমাদের মান সম্মান সব কিছু নষ্ট করেই দিয়েছে। তাহলে ওর আবার এই বাড়িতে ফিরে আসার কি দরকার ছিল। ভেবেছিলাম ইনকাম করে বাবার হাতে টাকা দিলে বাবা সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করবে এবং খুশি হয়ে যাবে। কিন্তু বাবা তো সেই কথাটাই ভেবে বসেছিল যে আমি তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করিনি। কিন্তু যতই হোক, এই কথাটা সত্যি ছিল যে খুব বেশি দিন ছেলে সেজে বাইরে কাজ করতে পারতাম না। তাও ভেবেছিলাম এইভাবে যতদিন পারবো ততদিন কাজ করে আমি দুটো টাকা জমিয়ে নিব। সেদিনের পর থেকে আমি বাড়িতে এসে মায়ের হাতের দুটো খাবার খেতাম এবং ওই ভাড়া ঘরে ছেলেদের সঙ্গেও থাকতাম। একদিন হঠাৎ করে আমার শরীর খুব খারাপ হয়েছিল। ওই সময় কিন্তু আমার ভাড়ার ঘরে বাকি ছেলেরা ছিল না, এমনকি রাহুলও সেদিন ছিল না। এবং আমি বুঝে গেছিলাম যে শরীর খারাপ থাকা অবস্থায় কিন্তু আমি নিজের সত্যিটা তাদের থেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না এবং আমি হয়তো ধরা পড়ে যাব। এই ভয়ে আমি সেদিন ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে মায়ের কাছে চলে এসেছিলাম এবং ভেবেছিলাম সুস্থ হওয়ার পরে আবার ভাড়া বাড়িতে চলে যাব। কারণ এই বাড়িতে যখন আমি ফিরে এসেছিলাম তখন থেকে কিন্তু বাবা আমাকে একদমই সহ্য করতে পারতো না। সে সবসময় আমাকে দেখে বিড়বিড় করতো এবং একটাই কথা বলতো, কতদিন নিজেকে এইভাবে ছেলে সাজিয়ে বাইরে কাজ করবি। বাবার এই ধরনের কথাগুলো আমার মনে খুব আঘাত দিত, তাও আমি সহ্য করে নিতাম। সেদিনের পর থেকে জানি না কেন আমার শরীর প্রত্যেক দিন খারাপ থাকতো, এমনকি আমার পেটের মধ্যে খুব অস্বস্তি হতো। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ওই ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাবা মায়ের বাড়িতে শিফট হয়েছিলাম। যখন থেকে বাবার বাড়িতে থাকা শুরু করেছিলাম তখন থেকে কিন্তু মা আমার খাওয়া দাওয়ার আরও বেশি খেয়াল রাখতো। আসলে মা খুব ভালোভাবেই জানতো আমি খুব কষ্ট করে দুটো টাকা ইনকাম করে সংসারে খরচ করতাম এবং সেই টাকা আমি মায়ের হাতেই তুলে দিতাম। তাই মা আমাকে সবসময় একটাই কথা বলতো, এত কষ্ট করে বাইরে গিয়ে টাকা ইনকাম করছিস, নিজের সব আশা ও স্বপ্ন সব কিছু ত্যাগ করে আমাদের কথা ভেবে আজ তুই মনে সাহস করে ছেলে সেজে বাইরে গিয়ে কাজ করিস। তাই তুই নিজের শরীরের বিশেষ খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক করবি। মা আমাকে প্রত্যেক দিন রাত্রিবেলা 1 গ্লাস করে দুধ খেতে দিত। শুধু তাই নয়, আমি যেহেতু বাজার করার সময় পেতাম না, তাই মা নিজে বাজার থেকে প্রত্যেক দিন আমার জন্য ফলমূল ও দুধ কিনে নিয়ে আসতো,
যাতে আমার শরীরের বিশেষ খেয়াল রাখতে পারে। ওদিকে যখনই আমি ডিউটি করে বাড়ি ফিরে আসতাম, তখনই আমার বাবা বলতো, তোর জন্য আমাদের কত বদনামি হয়েছে। তুই যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিলিস তখন পাড়ার লোকে কত কথা বলেছে যে তুই নাকি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছিস। তোর কি দরকার ছিল ছেলে সেজে বাইরে কাজ করার? তুই তো ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতে পারতিস। তার সঙ্গে বিয়ে করলে আজ তোকে বাইরে গিয়ে ছেলে সেজে কাজ করতে হতো না। আমি অনেক চেষ্টা করেছিলাম বাবাকে এটা বোঝানোর যে দেহ ব্যবসা করার থেকে সৎ পথে দুটো কম টাকা ইনকাম করা অনেক ভালো। কিন্তু আমার বাবা তো এত স্বার্থপর মানুষ ছিল যে সবসময় নিজের কথাটাই ভাবতো। এদিকে জানি না কেন বাড়িতে এসে খাবার খাওয়ার পরে কিন্তু আমার শরীর খুব খারাপ করতো। দিন দিন আমার শরীর এত খারাপ হতে শুরু করেছিল যে বাধ্য হয়ে আমাকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবতে হয়েছিল। প্রথমে যখন আমার শরীর খারাপ করতো তখন ভেবেছিলাম কিছুদিনের মধ্যে নিজে থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন আমার শরীর এতটাই খারাপ হতে শুরু হয় যে যে কোনো খাবার খাওয়ার পরে আমার বমি হয়ে যেত এবং খাবার খাওয়ার পরে মনে হতো আমার পেটের ভেতর যেন জ্বালা করছে। ওদিকে রাহুল ফোন করে জিজ্ঞেস করেছিল আমি কেন হঠাৎ করে ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছি। আমি তখন রাহুলকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ আছি, সুস্থ হওয়ার পরে আবার ভাড়া বাড়িতে যাব। রাহুল কিন্তু তখনও জানতো না যে আমি ছেলে নয়, একটা মেয়ে। রাহুলকে যখন বলেছিলাম যে আমার শরীর একটু খারাপ আছে, তখন সে কিন্তু প্রত্যেক দিন আমাকে ফোন করে আমার কথা জিজ্ঞেস করতো। সেদিন আমি রাহুলকে বলেছিলাম যে প্রত্যেক দিন খাবার খাওয়ার পরে কিন্তু আমার শরীর আরও বেশি খারাপ করতে শুরু করে, এমনকি আমার গলা ও পেটের ভিতর জ্বালা করে। রাহুল তখন বলেছিল আমি যাতে কোনো ভালো ডাক্তার দেখাই। এই কথাগুলো আমি কিন্তু মাকে বলিনি যে ভেতর ভেতর আমার শরীর খুব খারাপ আছে। মা কিন্তু নিয়মিত আমাকে যত্ন করে খাবার দিত, তাই আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে সেই খাবার খেয়ে আমার শরীর খারাপ হয়নি। কারণ আমার মায়ের হাতের তৈরি খাবার খেয়ে অসুস্থ হওয়ার তো কোনো কথাই ছিল না। তাহলে খাবার খাওয়ার পরে কেন আমার শরীর এত খারাপ করতো? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এসব কী হচ্ছিল। এমনকি বাড়িতে আসার পর থেকে আমি বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর রাহুল যখন আমাকে ফোন করে জিজ্ঞেস করতো যে আমার শরীর কেমন আছে, তখন কিন্তু আমি রাহুলকে সব কথা বলেছিলাম। তখন রাহুল আমাকে বলেছিল যাতে ল্যাবে গিয়ে একবার খাবার পরীক্ষা করি, যেই খাবারগুলো খাওয়ার পরে আমার শরীর খারাপ করে এবং বুক ও পেট জ্বালা করে। কারণ আমি রাহুলকে বলেছিলাম যে খাবার খাওয়ার পরে কিন্তু আমার শরীর খারাপ করে। তখন রাহুল বলেছিল খাবারে যদি কোনো পয়জন থাকে তাহলে হয়তো সেই কারণেও আমার শরীর খারাপ হয়েছে এবং বুক ও পেট জ্বালা করছে। শুধু তাই নয়, দিন দিন আমি এত দুর্বল হয়ে পড়েছিলাম যে আমাকে তো হাঁটাচলা করতেও ইচ্ছে করতো না। মনে হতো যেন সারাদিন বিছানায় শুয়ে থাকি। না পেরে আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম চেক আপ করতে, তখন ডাক্তারে আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কারণ ডাক্তারে বলেছিল আমার পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে। আমি এমন কিছু খাবার খাচ্ছিলাম যেটার মাধ্যমে আমার শরীরে বিষ ছড়িয়ে গেছিল। তারপর রাহুলের কথা মতো আমি যখন ল্যাবে বাড়ির সমস্ত খাবার দাবার পরীক্ষা করার জন্য দিয়েছিলাম, তখন কিন্তু কিছুই ধরা পড়েনি, সব কিছু নর্মাল ছিল। তারপর একটা জিনিস লক্ষ্য করলাম, প্রতিদিন রাতে আমার মা যেই দুধটা খেতে দিত সেই দুধ কিন্তু আমি ল্যাবে পরীক্ষা করার জন্য দিইনি। কারণ আমি জানতাম আমার বাড়ির খাবারের মধ্যে কোনো প্রবলেম ছিল না। তাও রাহুলের কথা শুনে আমি বাড়ির খাবার দাবার চেক করতে দিয়েছিলাম। কিন্তু দুধটা যখন আমি ল্যাবে দিয়েছিলাম চেক করার জন্য, তখন যা জানতে পেরেছিলাম সেটা জানার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ ওই দুধের মধ্যেই আমার বাড়ির কেউ বিষ মিশিয়ে আমাকে খাওয়াতো। আর এই দুধ তো আমার মা নিজের হাতে বাজার থেকে কিনে নিয়ে আসতো আমার জন্য। তার মানে কি আমার নিজের মা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল? কিন্তু আমার মা কেন আমার সঙ্গে এই রকম করেছিল? আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার নিজের মা আমাকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু এটাই সত্যি ছিল যে দুধের মধ্যে বিষ মিশিয়ে আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল। সব কিছু শোনার পরে আমি যখন বাড়ি যাই, তখন নিজের রাগ সামলাতে না পেরে মাকে বলেছিলাম যে সে কেন দুধের মধ্যে আমাকে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে এবং আমাকে কেন মেরে ফেলার চেষ্টা করেছে। আমার মা তো অনেক বেশি আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, তুই এটা কী ধরনের কথা বলছিস? তুই আমার মেয়ে, আমি কেন তোকে মেরে ফেলবো?
আমার মা তো স্বীকার করতেই রাজি ছিল না যে দুধের মধ্যে সে আমাকে বিষ মিশিয়ে দেয়। এদিকে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে জানতে পারবো যে কে আমাকে মেরে ফেলতে চাইছে। তারপর না পেরে আমার ছোট ভাইকেই জিজ্ঞেস করেছিলাম যে সে যখন প্রত্যেক দিন রাতে আমার জন্য দুধ নিয়ে আসে তখন কি আমার মা কিছু মিশিয়ে দেয়। কারণ আমার বাড়ি আসার আগেই আমার মা আমার টেবিলে খাবার দাবার রেডি করে রেখে দিত, যেহেতু আমার বাড়ি ফিরতে দেরি হতো। তারপর আমার ছোট ভাইকে জিজ্ঞেস করার পরে আমার ভাই যা বলেছিল সেটা শুনে তো আমার চোখ দুটো কপালে উঠে গিয়েছিল। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার বাড়ির লোক আমার সঙ্গে এই রকম করতে পারে এবং কেন আমার সঙ্গে এই রকম করেছিল। আসলে আমার ভাই বলেছিল সে যখন রাত্রিবেলা আমার বাড়ি আসার আগে আমার জন্য দুধ নিয়ে আসতো, তার আগে নাকি বাবা ওই দুধ নিয়ে নিজের ঘরে রাখতো। তারপরে নাকি আমার বাবা ওই দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে তারপরে ভাইকে আমার ঘরে দুধটা নিয়ে যেতে বলতো। তার মানে আমার মা নয়, আমার নিজের বাবা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কারণ আমি যেহেতু বাইরে গিয়ে ছেলে সেজে কাজ করতাম এবং আমার বাবা ওটাই পছন্দ করতো না। আর এই জন্যই সে চেয়েছিল আমাকে চিরকালের মতো শেষ করে দিতে। সব কিছু জানার পরে আমি তো নিজের বাবাকে কিছুই বলতে পারিনি, কিন্তু রাহুলকে ফোন করে সব কিছু সত্যি কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে আমি ছেলে সেজে বাইরে কাজ করতাম এবং কেন কাজ করতাম সেটাও বলেছিলাম। আমার মুখ থেকে সব কিছু সত্যি কথা জানার পরে রাহুল আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং আমিও রাহুলকে বিয়ে করতে রাজি ছিলাম। কারণ কয়েক মাস তার সঙ্গে থাকার পরে আমি জানতাম যে সে একজন ভালো ছেলে। তাই আমি বিয়ে করে রাহুলের সঙ্গে শ্বশুরবাড়ি চলে গেছিলাম। সেদিনের পর থেকে আমি আর বাবার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখিনি, কিন্তু আমি মায়ের সঙ্গে দেখা করতাম এবং যতটুকু পারতাম টাকা দিয়ে আমার মাকে সাহায্য করতাম। এখন আমি রাহুলের সঙ্গে অনেক সুখে আছি। এখন আর আমাকে ছেলে সেজে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমি এখন যেখানেই যাই রাহুলের সঙ্গে যাই। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।